পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। নীরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি যাকে সে চিনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য যার পরিচয় ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নীরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রং একটা বিড়াল, না মিনি, তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নীরুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথা ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছুই তো একটা ছিল, না হলে এইভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরলো কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাহনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। নীরু তার দিকে তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায় চিত্রা ফারাজের থেকে। হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানে নীরুর দিকে নজর ছিল না, তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করবেন না। গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়, একটা মানুষের রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সব একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাঁচায়। চিত্রার রাগ হয়, বাধ্য হয় সে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগে আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। নীরু, জোহান এসেছে। বাড়ি কোথাও একটা গিয়েছিল সে, বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসলো সে, জিজ্ঞেস করলো, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে। ভাবি হয়, ভাবি বলেই ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকেই রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করলো, ভাই নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে, তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ফ্রিকুচকে চিত্রার দিকে তাকিয়ে পড়ল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবাও করতে পারবো না মনে হচ্ছে। ফারাজ চিত্রাকে পাজা করে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করেই বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে রয়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিয়ে বলে উঠছে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখন সুন্দরী। রুমের ছিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রা হাঁটুর বাজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না। ফারাজ এসে তার পাশে বসলো, বলল, আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার সোহাগের মতো বেঈমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিও নি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেঈমান বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনি না বিদেশে ছিলেন? বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চেনে অবধি না, তাও যেই মেয়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মামির হাতের মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ এলাহি ভালোবাসে? জানতে চাও? তাহলে শোনো, আজ থেকে আরো 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে।
কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরেই একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মুছতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি, বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার উপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য, তবে যখন জানতে পারি 1 বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যে কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না, কারণ সে আগেই জানত ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেইমান বলার কারণটা? বলতে খারাপ লাগছে, তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে ভালোবাসতে, সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি, কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড় লোক, শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণ পত্র? দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বড়সড় ধন্যবাদ দেয়া বাকি। সে ভাটপাড়ি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে, তখন থেকেই সন্দেহ আবার বেড়ে যায়। কারণ লোকটা কে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল। তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা শ্রীকুচকে জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয় তো আমি নিজেই জানতাম না। কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যে লোক ছিল, সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনো প্রশ্ন বাকি আছে, থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত 3 বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। রাত 10টা বাজে। নীলুর ছোট্ট ভাই হাফিজ এখনো বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসার শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহি বাড়ির কাজে তিনি ব্যস্ত। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করে নিল। মাও নেই, ভাইয়েরাও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে তার ভেতরে অস্থিরতা তত বাড়ছে। বাধ্য হয়ে হাতের পুরনো বাটন ফোনটা টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বোরখা। তাদের পাড়ায় দিনে লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু অন্ধকার পথটায় পা রাখতে নীলুর গায়ে কেমন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়ালো নীল। এভাবে ভয় পেয়ে দৌড়লে চলবে না। এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি হয়ে থাকে, কেউ সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলোয় ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেল, নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করলাম, কেডা আপনি? নারী পুরুষের অর্ধাঙ্গ। মা বলতেন, স্বামী যতই খারাপ হোক কখন অসম্মান করবে না। স্বামীই তোমার আসল অভিভাবক। মারলেও কাটলেও ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথার অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। রাত বিরাতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে। সারাদিন ঘুমায়, মদ খায়। নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তখন দখল নেয় তার শরীর। নদীর সব কিছু মুখ বুঝে সহ্য করে, কারণ মা বলছিলেন, এটাই তোমার নিয়তি। এ বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হলো। এই 1 বছরে সে বুঝে গেছে এলাহিদের প্রাসাদ সম বাড়ির ভেতরে লুকানো গল্পগুলো কতখানি ভয়াবহ। যখন তার প্রস্তাব এসেছিল নদীর মধ্যবিত্ত পরিবারে, তখন বিস্মিত হয়েছিল। তারা ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে।
নদীর বাবা দর্জি ছিলেন, সারা জীবন সুই সুতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করে জীবন চলত। পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ সংসার পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতা ধরাই ছিল জরুরি। তবে এখন নদী জানে এলাহিরা তাদের দরজায় এসেছিল কেন। সে জানে কেবল একজন বউ না, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের ধাক্কাকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসে সজ্জিত হয়ে গয়নায় সেজে অপেক্ষায় করছিল সে। স্বপ্ন দেখেছিল নতুন জীবনের, কিন্তু সে রাতে সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবের মাঝে বিস্তর ব্যবধান। রাজন সেই রাতে আসেনি, তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পর পার না হতেই সে জানতে পারল রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল, তবে তার পাশে নয়, অন্য কারো বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর খোঁজ পায়নি। আলাহিদের এই বাড়িতে কে কবে আসে, কে কবে হারিয়ে যায়, তার হিসেব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ, আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গতিতে রাজি হয়েছে, তবে সব মেয়েরা আবার এমনও নয়। নদী এই বাড়ির বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে, তবে মোহনার মতো সুন্দর নয় সে। সে মোহনার মতো শুদ্ধ করে কথা বলতে পারে না, সাজতে পারে না, স্টাইলও করতে পারে না। তার কাছে ফ্যাশন মানে ওই একটাই শাড়ি পরা, হাতে মুঠো মুঠো চুড়ি আর বড় জোর হাত পা দুটো আলতায় রাঙিয়ে চোখের নিচটায় কাজল রেখায় মুড়িয়ে দেওয়া। রাজনের 4 নম্বরের স্ত্রী নদী স্বামীকে কখনো জিজ্ঞেস করে সাহস হয়নি আগের 3 জনের সঙ্গে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যে বাচ্চাটিকে 1 বছর ধরে পালছে তা নদীর 3 নম্বর সতীনের মেয়ে, ছোট্ট একটা পুতুল বলা চলে। নুরিকে নিজের মেয়ের মতো করেই পালন করছেন। নুরি কাছে থাকলে দুঃখকেও সহনশীল মনে হয় নদীর, তবে মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে হয়। আজ 1 বছর হলো পরিবারের কারোর সঙ্গে দেখা হয়নি, তার কথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল, যদি এই বাড়ি যাও তাহলে এই বাড়িতে ভুলেও পা রাখবা না। বিয়ের 2য় দিন স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হলে সমাজ নদীকে কোন চোখে দেখত, তার বাবা মার অবস্থান কেমন হতো। তবে রাজন 1 বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছেন। নদীর ছোট বোন লেখাপড়া খরচ দিচ্ছে, ভাইটাকেও বিয়ে করেছিল রাজন, একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক, তবে নদী জানে তার পরিবার সুখে আছে। যে সুখটা নদী তাতে দিতে পারেনি তা রাজন দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নীরবতে আসল অস্ত্র। ভাবি আসবো? নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকলো, মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল। আসো আসো, বাহিরে কেন দাঁড়াইয়া আসো? চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখলো। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো, গায়ে প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার উপর গিয়ে বসলো, একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে পড়ল। নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে, মাশাআল্লাহ, একটা পরী। নদী মেকি হাসলো, ব্যথায় গা এখনো চলছে। নদীর অস্বস্তি লাগছে। ভাইয়া কোথায়? উনি তো কামে গেছে। রাতের বেলা? হ, রাতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওড়ে জাল ফালাইব জেলেরা, ভোরে সেই মাছ আড়তে যাইব, আবার সেইখান থেকে কতখানে যাইব। তেনাগো সব ব্যবসা, তেনাগর তো সেখানে থাকুন লাগবো, তাই না? চিত্রা জবাব দিল না, কিয়ৎক্ষণ থেমে বলল। নদী অদ্ভুত কাজকর্ম, কিন্তু ফারাজ তো কাজে গেল না, বাড়িতেই তো আছে। তীব্র কুচকালো, প্রশ্ন করলো। যায় নাই? ও আসলে হ্যাঁ, তো বিদেশের কারবার সামলায়, এখানে তার কাজ না থাকতেও পারে, আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে? নদী থমকালো, নড়ে চড়ে বসে পড়ল। এই ব্যবসায় তো দেশের বাহিরে মাছের অনেক চাহিদা, বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়, সেই সব বিষয় তদারকি করে ফারাজ। তবে তার নিজ বড় বউ রুমানা এলাহি এসেছেন, সচরাচর তিনি বউদের ঘরে আসেন না, জরুরি দরকার পড়লে আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা, সারাদিন পান চিবাতে থাকেন। ওমা, ছোট বউ দেখি এখানে আছে। তো তোমরা 2 বউ কি গল্প করতেছে? চিত্রা মাথায় ঠিক করে ঘুমটা চেনে জবাব দেয়। কিছু না মা,
এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা আপনারা থাকেন, কথা বলেন, আমার এমনিতেও ঘুম পাচ্ছে। চিত্রা কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতে এই ঘরে এসেছে। চেহারা কেমন যেন একটা অস্থিরতা ছিল, তাই ইচ্ছে করে দুদিনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারেজে গেছে, গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গিয়েছে। চিত্রা রুমে গিয়ে আয়না নিজেকে একবার দেখলো। সোহাগ তাকে এত বড় ধোক্কা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন? চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন? তবে কি একেই মানুষ ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণাই চোখের জল মাটিতেই পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল, সে লোকটা তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার মা বাবাও তার সঙ্গে প্রতারণা করেছে। নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হবে। চিত্রার হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যি তাকে ভালোবাসে? ভালোবাসে বলে কি সেই রাতে সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনো শাড়ি পরেনি সে। শাড়ি সামান্য যুদ্ধ করার চেয়েও কঠিন, কখন কার সামনে খুলে যায়, যে কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা, আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই, সাজেও না চিত্রা। চিত্রার চুলে খোপা করা ছিল, কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়া চুলগুলো কেশে হাত দিয়ে ঠিক করে। হঠাৎই শীতল দুটো হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আগুন সুন্দরী। এলাচের মিষ্টি গন্ধ নাকে আসছে চিত্রার। এই গন্ধ বোধহয় 100 হাত দূরে থেকেও পাওয়া যাবে, অনেক স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছনে থেকে কি একটা যেন চিত্রার গলায় পুড়িয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস, চিকন একটা নেকলেস, ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটা মানানসই। দেখো যে সুন্দরী, কি অপূর্ব লাগছে। তোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে। চিত্রা পেছন ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখলো চিত্রা। লোকটা সব কিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করলো। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখলো। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না, ওটা আমার বউ। জানি দেখে অনেক হিংসে হচ্ছে, নজরও দিতে পারো, তবে সমস্যা নেই। বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফুদিয়ে দিয়েছি। আপনার ভেতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি, শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে। কারণ তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে এনে বলে, ধরেছি কি ছাড়ার জন্য? ধরেছি সারা জীবন আগলে রাখার জন্য, মৃত্যু ভালোবাসার জন্য। আচ্ছা আপনার লজ্জা নেই কেন বলুন তো? একটু লজ্জা করতে শিখুন। লজ্জা? ওটা আবার কি? আরবিক জাতীয় কিছু নাকি? ওসব তো বাথরুমে থাকে, আমার মধ্যে কেন থাকবে? কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয়, ছোট লোক বউ? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল, না, তবে তুমি চাইলে এক্ষুনি মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড। বাট আই নিড ইউ। ফারাজ এলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে উঠল চিত্রার ভেতরটা। এখনো তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতে নিজের কাছে আসতে দেওয়া যাবে। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধুই আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো, তবে খোদার কসম জবাই করবো তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না? চিত্রাকে পাজা খুলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ের মতো হিসি পালে, আমাকে বেহায়া বলেছ না? চলো তোমাকে আজ বেহায়াপনার ডেমো দেখাই প্রিয়তমা। আজকে বাসন না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দিব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিত্রার চোখে স্পষ্ট ভয়। শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না, এমন একটা কিক মারবো না একেবারে ডেনমার্ক গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো, সেটা সরাসরি বললেই তো পারো। এমন
কি ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? আমি কিন্তু মার্শাল আর্ট জানি। তোমার চোংচাং ফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের সাদা শার্টটা খুলতে লোমস সুঠাম বুকটা উন্মোচিত হয় তার। চিত্রা সেদিকে তাকায় না, এখন তাকালে আরো বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেন কিলারটা বের করে বিছানা রেখে বলল, পেইন কিলারকে এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা। একে সারা জীবন তোমার কাজে লাগবে, কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু। মৃত্যুর আগ অবধি তোমাকে ক্ষত সহ্য করতে হবে, দহন সহ্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা ফারাজ এলাহিকে সহ্য করতে হবে। ওষুধ দিয়েছি শরীরের ব্যথা সরানোর জন্য, মনের ব্যথা তো ফারাজ এলাহি নিজেই। ঔষধে কেবল শরীরের ক্ষত দূর করা যায়, তবে মনের ব্যথা নয়। আই রিপিট, ফারাজ এলাহি তোমার সেই ক্ষত যা কোনো ঔষধে সরানো সম্ভব নয়। এটা পার্মানেন্ট। চিত্রা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রা জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোক নড়ছেও না, চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দি। সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকে আটকে নিজের আয়ত্তে রেখেছে লোকটা। উফ, তুমি বেশি নড়ো। চিত্রা এবার সহ্য করতে না পেরে গর্জে উঠল, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রার চোখের উপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলে চোখগুলো চোখের উপর থেকে সরিয়ে পড়ল, দেখবো তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ, ধরলাম না, ছুঁইলাম না, তবুও চিৎকার। ও মাই গড। চিত্রার চোখের উপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলিয়ে চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে পড়ল। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপাল একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেইখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিত্রা পাথর হয়ে যায়। আচ্ছা, সে এখন এমন করছে এবার কেন? হুট করে চিত্রাকে এমন স্তব্ধ হতে দেখে ফারাজ নিজেও কিছুটা কুচকায়। হঠাৎ চিত্রা কি ভেবে টলমল চোখে চেয়ে পড়ল। ছোবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলে উঠল। চেহারা তৃপ্তি মুহূর্তে ম্লান হয়ে গেল। দাঁতের ধত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যিখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব। তোর মুখ দিয়ে কেবল ফারাজ ইলাহির নাম বের হবে, বলে দিচ্ছি। সোহাগের কবর করতে আমাকে বাধ্য করিস না। ফারাজ সবটুকু রাগ আর হিংস্রতা নিয়েই বিলীন হয়ে গেল চিত্রার মাঝে। মেজাজ গরম হওয়ার জন্য তার একটা কথাই যথেষ্ট। চিত্রা সেই একটা কথাই বলে সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের হাতে মরতে তো তাকে হবেই। চিত্রার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে, তবে শেষে আর বাধা দেয়নি সে। ফারাজ এলাহি যে তার স্বামী, তার জীবনের বৈধ পুরুষ, তবুও চোখের পানি ফোরাচ্ছে না। ফারাজের সেই দিকে কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই? মায়া থাকলে পেট চলবে কেমন করে? ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ে কাপে ঠোঁট ছোয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন, চারপাশে গুমট অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থ মেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ার সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া লুঙ্গি উদ্ভাসিত, চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মনি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙুল ডগায় শর তুলে শুরুত করে মুখে পুরে দিল। তারপর ছাপছাপ করে শব্দ তুলে খেতে লাগলো। খানিক সাদা তরল তার সিগারেট ঝলসে যাওয়া ছোটের দুধার বেয়েও দর দর করে নেমে আসতে লাগলো। বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে স্বর তুলে বিচ্ছিরি শব্দ করে খেতে লাগলো। দৃশ্যটা কেমন যেন গা খিনখিনে। হাতের উল্টো পিছে মুখ মুছে নিয়ে সেই হাত আবারও জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ছোটে বাঁকা হয়ে উঠল তার, চোখ দুটো সুর হয়ে এলো।
যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতিটি থুকানি, প্রতিটি শ্বাস সে শুনতে পাচ্ছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণে ভয় পাও না মিয়া? লোকটার চোখ গিলে জুলফি বেয়ে নেমে আসা ঘামের স্রোতকে আক্রাচ্য করে পড়ল। ভাই দেখেন, এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমার জানাও ছিল না। আমি কি এসব যাই না বুঝে আপনার শত্রুর লগে জোড়া বাঁধমু? এই চিনলেন আমারে ভাই? সোহান ফাঁক করে হাসল। সেই হাসিতে ছিল বিদ্রুপ আর তাচ্ছিল্য। কামে গাফলতি করছো দেখাই তো এত বড় ভুল হইছে। সোয়ান তোমার কি চিনব? তুমি সোয়ান রে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব জানো? জাগো ভুল হয় তগর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল, আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। কোয়ালা আল্লাহর বান্দা। সোহান আলসে ভাবে তাকালো। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক তাইলে তো হইছে। লোকের হাতে সবগুলারে তুইল্লা দিলে এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে। খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটির দিকে চেয়ে বলল একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপছে, মুখ বিপন্ন, চোখের ভেতরটা জমাট বাঁধা আতঙ্ক, মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আগ মৃত্যু মুহূর্ত পর্যন্ত। বরং বুঝ হওয়ার দিন থেকেই তার গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত, রোশান পাশেই ঘুমিয়ে নগ্ন, বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির, নির্লিপ্ত। মোনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙুল বোলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি, শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারেই যে নেই তা বলতে ভুল হবে। এবারে কোনো পুরুষের আবার ধোয়া তুলসী পাতা, যাদের ছোট্ট থেকেই শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়। তবে ফারাজ থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এলাহি বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখ অন্য নারীর দেহ খোঁজে কেন? মোহনা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, মনে মনে খুব করে বলল, যদি পূর্ণ জন্ম বলে কিছু থাকতো তবে আমি ফারাজের মতো কাউকে চাইতাম জীবন সঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার তার হৃদয় বেরিয়ে চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিভা যখন আশা জন্ম নেয় নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে এত দুঃখ অবাগা থাকতো না। মোহনা রোশানের হাত দুটোর দিকে একবার তাকা। এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গেছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবী আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি, মোহনা রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বসে তার হাতের ফোনটাই ভেঙে ফেলেছিল। সেই থেকে আর যোগাযোগ হয়নি। নিশির 2টো বাচ্চা আছে, পরিবার সহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়। মোহনা রোশানের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা নিতে ধোয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য চাওয়া স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে, নীল জর্জেট শাড়ির ভাঁজে ফর্সা শৈলের রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নায় সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে চিপটা খুলে আয়নায় গিয়ে আয়নার গায়ে সেটে দিল। তারপর ছোটে গাঢ় মেরুন লিপস্টিক
চলো। আচ্ছা, কত তারিখ আজ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলো মোনা। 27/3/2022। মোনা বাঁকা হাসল, তারপর দেরি না করে গোসলে চলে গেল।